আজ থেকে প্রায় 15 বছর আগে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং সেই ঘটনার, সেই হত্যাযজ্ঞের তদন্ত করার জন্য সেনা সদরের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান ছিলেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই কোর্ট অফ ইনকোয়ারির দ্বিতীয় ব্যক্তি ছিলাম আমি নিজেই। তো তখন আমরা কিছু জিনিস উদ্ঘাটন করেছি, কিছু করতে পারি নাই আমাদের সীমাবদ্ধতার কারণে। সেই সীমাবদ্ধতা কি, আমি আস্তে আস্তে আসব। আমি ক্রনোলজিক্যালি যাব। যদি আমি মনে করি যে কোনোটা ইম্পর্টেন্ট না, হয়তো আমি সেটা স্কিপ করব, কিন্তু সেটা আপনাদের যে একটা ফটোকপি দেওয়া হবে সেখানে ছোট্ট আকারে লেখা থাকবে। যদি কোনো জিনিস আপনারা জানতে চান আমাকে জানালে আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা করে দেব। আমি আজকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সমস্ত ছাত্র জনতা যারা বুক পেতে দিয়েছিল দানবীয় একটি সরকারের পেটুয়া বাহিনীর সামনে আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য, যার কারণে আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আপনারাও কথা বলার সুযোগ পেয়েছেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে সেই সমস্ত শহীদদের যা তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দ্রুত সুস্থতা দান করে। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি যে নারকীয় হত্যাযজ্ঞে যে সমস্ত অফিসার এবং 57 জন অফিসার এবং 17 জন বেসামরিক ব্যক্তি মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তারা যেন একটা সুষ্ঠু বিচার পায়, সেটাও আমি আশা করি। এখন প্রশ্ন করতে পারেন যে এতদিন পরে কেন আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি কথা বলার জন্য। প্রথম কথা হচ্ছে, এটা সেনাবাহিনীর তদন্ত আদালত ছিল। এই তদন্ত আদালতের সময় যখন আমরা তদন্ত আদালত শেষ করে আমাদের এই ফাইন্ডিংস হস্তান্তর করতে যাব, তার আগে আমাদেরকে একটা গোপনীয়তার দলিল সিগনেচার করার জন্য দেয় যে এই তদন্ত আদালতের কোনো বিষয় আমরা কারো কাছে বলবো না। আর দ্বিতীয়টা ছিল, আমরা কোনো কাগজ আমাদের সাথে রাখবো না। তো আমি একমাত্র ব্যক্তি, আমি সেই গোপনীয়তার দলিলে সই করি নাই। প্রথম কারণটা ছিল, আমার কাছে মনে হয়েছে এটা আমার প্রতি একটা ইনসাল্টিং ব্যাপার। আমি যেই পর্যায়ে ছিলাম এর চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে থাকতো। সুতরাং আমি তো সেই শপথ আমার অফিসার হওয়ার সময় আমি নিয়েছি, তাহলে আবার নতুন করে আমাকে দিতে হবে কেন? আর দ্বিতীয় কারণটা ছিল, আমি মনে মনে চিন্তা করতাম যদি কখন আমার সুযোগ আসে, এই তদন্ত আদালত যদি পাবলিশ না করে সরকার, তাহলে আমি এর মূল কথাগুলো সুযোগ পেলে আমি বলে দিব। সেই কারণে আমি এই গোপনীয়তার যে দলিল আমি সেখানে স্বাক্ষর করি নাই। সেই কারণে আমি আজকে এখানে আসতে পারছি। আমি কারো কাছে এখন দায়বদ্ধ নই, আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, যেহেতু এটা সেনাবাহিনীর তদন্ত, সুতরাং সেনাবাহিনীর বাইরে গিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভবই ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যা কাজ করেছি, যা পেয়েছি সেটা আমরা লিপিবদ্ধ করেছি। এবং যেহেতু আমাদের
সব কিছু বের করার সুযোগ হয় নাই। সেজন্য আমরা একাধিকবার আমাদের তদন্ত আদালতে বলেছি যে এই নারকীয় হত্যাযজ্ঞের সাথে অন্যান্য আর অনেকে জড়িত ছিল, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এর বের করতে পারি নাই, অনেকের অসহযোগিতার কারণে পারি নাই। তবে ভবিষ্যতে এইটার জন্য যেন উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়, যারা এই অকথিত বা যা অজানা তথ্যগুলো বের করে আনতে পারে। সেটা আমাদের তদন্ত আদালতের সুপারিশেই ছিল। আমরা তদন্ত আদালত শেষ আমাদেরকে সময় দিয়েছিল 1 মাস। 1 মাস পার হওয়ার পরে যখন দেখছি যে না আমাদের সময় পাচ্ছি না, তখন আমরা আবেদন করি এবং আমাদের আবার সময় কিছুটা বাড়ানো হয়। পরবর্তীতে আমরা মে মাসের 5 তারিখ প্রায় এতটুক উঁচু তদন্ত আদালতের যে ফাইন্ডিংস, স্টেটমেন্ট, সুপারিশ, এই সমস্ত জিনিস সহ আমরা এটা সেনা সদরে সেনা প্রধানের কাছে হস্তান্তর করি। তো এছাড়া সেনাবাহিনীতে গঠিত এই তদন্ত কমিটির কার্যকলাপের মাধ্যমে উদ্ঘাটিত তথ্যাবলী যে মেজর ইস্যুগুলো উদ্ঘাটিত হয়েছিল সেগুলো আমি মোটামুটি আজকে আলোচনা করব। অনেক জিনিস আপনারা জানেন, সেগুলো আমি রিপিট করব না। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, আমাদের যে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল সেটার জনসংখ্যা ছিল একটা সীমিত। তো আমি জেনারেল জাহাঙ্গীরের সাথে কথা বলে বললাম যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা নিয়ে ভবিষ্যতে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। আমরা তদন্ত আদালতকে, তদন্ত কমিটিকে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে পরিচালনা করতে চাই। সেই কারণে আমরা কয়েকটা পদক্ষেপ গ্রহণ করি। প্রথম পদক্ষেপ হচ্ছে, আমরা নিশ্চিত করতে চেয়েছি লেফটেন্যান্ট জেনারেল যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে ক্যাপ্টেন পদবীর প্রত্যেকটা র্যাঙ্ক থেকে যেন অফিসার সেখানে প্রতিনিধিত্ব করে। লেফটেন্যান্ট এবং সেকেন্ড লেফটেন্যান্ট আনি নাই এই কারণে, যেহেতু তারা ম্যাচিউর থাকে না, তারা বিভিন্ন প্রশিক্ষণে থাকে, তাদের দিয়ে ওই রকম কাজ করা সম্ভব হবে না। আরেকটা জিনিস আমরা করি যে সকল ডিপার্টমেন্ট বা আর্মস থেকে যেন রিপ্রেজেন্টেটিভ থাকে, যেমন ইনফ্যান্ট্রি, আর্মার্ড, সিগনালস, ইঞ্জিনিয়ার্স, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেন অফিসার থাকে। তৃতীয় হচ্ছে, এই তদন্ত আদালতে যে কেউ স্বেচ্ছাসেবক হয়ে, ভলান্টিয়ার হয়ে যোগদান করতে পারবে, যার কারণে অনেকে যোগদানও করেছিল। চতুর্থ যেটা ছিল, আমাদের তদন্ত আদালতের শেষে যখন আমরা ড্রাফট করি, সেই ড্রাফট আমরা প্রত্যেকটা ফরমেশনে দেওয়ার জন্য একটি সুপারিশ করি সেনাপ্রধান বরাবর। আমরা সেনাপ্রধান বরাবর আমরা এই অনুরোধটা নিয়ে যাই, কিন্তু সেনাপ্রধান এটা আমাদেরকে নাকচ করে দেন, যার কারণে এটা আমরা ফরমেশনে আর দিতে পারি নাই, এবং এটা আমরা যা পেয়েছি সেটা সেনা সদরের এজিস ব্রাঞ্চে আমরা জমা দিই। এখন আমি আসি 24শে ফেব্রুয়ারি যখন প্যারেড হয়, সেই প্যারেডে যাওয়ার সৌভাগ্য বলেন কিংবা দুর্ভাগ্য বলেন আমার হয়েছিল। আমি সস্ত্রীক গিয়েছিলাম। আমি তখন গাজীপুর সমরাস্ত্র কারখানায় কমান্ডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলাম। আমি একটু আগেই পৌঁছাই। তো যাওয়ার সময় আমি একটি ব্যতিক্রম জিনিস লক্ষ্য করলাম। সাধারণত আমি নিউ মার্কেটে মাঝে মধ্যে যেতাম, যাওয়ার সময় বিডিআরের ভিতর দিয়ে যেতাম। বিডিআরের সৈনিকদের প্যারেড ছিল চৌকস, স্মার্ট, তারা খুব সুন্দর করে সেলুট দিত। কিন্তু আমি যখন রাবার প্লাজার পাশ দিয়ে যাচ্ছি, তখন আমি দেখলাম ওইখানে ওদের সেরিমোনিয়াল যে একটা ড্রেস থাকে, পাগড়ি পরা, সেই পাগড়ি পরা আমি একটা সৈনিক দেখলাম। আমার গাড়িতে স্টার্ট লাগানো ছিল, ফ্ল্যাগ ছিল, কিন্তু তাকে দেখলাম নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে। এরকম যাওয়ার সময় আবার অনেককেই দেখলাম, তাদের কারো সেলুটও আমি পাই নাই, এমনকি মেইন গেটও পাই নাই। শুধুমাত্র প্যারেড গ্রাউন্ডে পার দিয়ে যাওয়ার সময় আমি একটা সেলুট পেয়েছি। এটা আমার কাছে একটু খটকা লাগলো, কিন্তু আমি খুব একটা এটা আমল করি নাই। আমি তো জানি না যে একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে। প্যারেড হলো, প্যারেড শেষে আমরা লাইট রিফ্রেশমেন্ট করলাম, সবার সাথে দেখা হলো, জেনারেল শাকিল থেকে আরম্ভ করে
ডিডিজি, আমার কোর্সমেট ছিল 3 জন, পরিচিত সব অফিসারই ছিল। এদের সাথে কথা বলে আমি আবার আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। পরের দিন ছিল আমাদের জিএসপিসি মিটিং। জিএসপিসি মিটিংটা সেনা সদরে হয়। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীতে যে সমস্ত আইটেম দুষ্প্রাপ্য অথবা যে সমস্ত আইটেম নিয়ন্ত্রিত সেনসিটিভ, সেগুলো কেনার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি আছে। সেই কমিটিতে মেম্বার, প্রেসিডেন্ট হচ্ছেন সেনা প্রধান, এবং এটাতে সেনা সদরের যত মেজর জেনারেল আছে তারা থাকেন, কিছু পরিচালক থাকেন, আর বাইরের একজন মেম্বার থাকেন, সেটা হচ্ছে সমরাস্ত্র কারখানার কমান্ডেন্ট, যেমন আমি ওইখানে উপস্থিত ছিলাম। তো আমাদের 9টার সময় মিটিংটা শুরু হয়। আমার পাশে ছিলেন জেনারেল জাহাঙ্গীর, উনি তখন কিউএমজি ছিলেন, আর উল্টা পাশে ছিলেন সিজিএসের পাশে ছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল। আমাদের প্রেজেন্টেশন শুরু হলো। তো যে প্রেজেন্টেশনটা ছিল সেটার সাথে একটা বিডিআরের সংযোগ ছিল। আমরা একটা মোটর পেয়েছিলাম টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য, সেটার গোলা আমাদের কাছে ছিল না। তো সেই গোলা আমরা বিডিআর থেকে নিয়েছিলাম এবং সেটার উপরে প্রেজেন্টেশন চলছিল। 20 মিনিট পরে সেনাপ্রধানের পিএস ভিতরে ঢুকেন, সেনাপ্রধানের কানে কানে কী যেন একটু বললেন, সাথে সাথে সেনাপ্রধান উঠে গেলেন, সিজিএসকে নিয়ে এবং ডিএমওকে নিয়ে উনি বাইরে চলে গেলেন। আমরা কিন্তু কিছুই জানি না। আমি বের হওয়ার পরে আমি মিলিটারি ইন্টেলিজেন্সের ডাইরেক্টরকে দেখতে পেলাম, ওকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, কী হয়েছে, তুমি এখানে বাইরে কেন? তখন বললো যে বিডিআর একটু গন্ডগোল হয়েছে, একটু গোলাগুলি হয়েছে, সম্ভবত 2 জন অফিসার আহত হয়েছে। আমি এটা শুনে আর দেরি করি নাই, কারণ আমার গাজীপুরে চলে যেতে হবে। আমি আর কাউকে কিছু না বলে আমি ওইখান থেকেই আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। এরপরে যাই হোক, মানে আপনারা বাকি জিনিসগুলো জানেন। আমার সাথে আর সেনাপ্রধানের তখন দেখা হয় নাই। এইখানে আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি যে আগেও 2বার বিদ্রোহের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 1972 সালে, যখন যুদ্ধের পরে বিডিআরের নাম তখন হয়নি, তারা ইপিআর হিসেবে যুদ্ধে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে তারা তাদের নাম কি হবে সেটা নিয়ে একটা আন্দোলন করেছিল। তবে সেই আন্দোলনটা অস্ত্র নিয়ে ছিল না। তখন জেনারেল সিআর দত্ত, ব্রিগেডিয়ার সিআর দত্তকে দায়িত্ব দেওয়া হয় এটা কন্ট্রোল করার জন্য, বিডিআর নামটা তারই দেওয়া। এরপরে হয় 1991 সালের ডিসেম্বর মাসে তারা বেতন বৈষম্যের দাবিতে নওগাঁ থেকে শুরু হয়, ককটেল ফাটা এবং এটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীটা নিয়ন্ত্রিত হয় এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয়। দুঃখজনক হলেও সত্যি, তারা এই ধরনের কাণ্ড করার পরেও সম্ভবত সর্বোচ্চ শাস্তি, যিনি লিডার ছিলেন তার 6 মাসের জেল, 100 টাকা জরিমানা। তো এই সমস্ত কারণে তাদের কাছে একটা এই ব্যাপারগুলো মনে হয়েছে যে খুব স্বাভাবিক ব্যাপার, কী আর হবে। এইখানে এই যে নারকীয় হত্যাকাণ্ডটা হলো, আমার মনে হয় এই ক্ষেত্রটা অনেক আগেই থেকেই তৈরি করা হয়েছে। এটা শুধুমাত্র ওই দিনের জন্য, ডাল ভাত অপারেশনের জন্য বা বেতন বৈষম্যের জন্য হয় নাই। সেখানে ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়ানো হয় অসন্তোষ তৈরি করার জন্য। সেই গুজবগুলোর মধ্যে ছিল সেনা অফিসারের পরিবর্তে বিসিএস অফিসার দিলে খুব ভালো হয়, অবৈধ আয়ের অর্থ বন্ধ হয়ে যেটা গিয়েছে তারা আসলে এটা খুলে যাবে, অপারেশন ডাল ভাতে অনেক অনিয়ম হয়েছে, তারা কিছু পায় নাই, সব অফিসাররা মেরে দিয়েছে। নির্বাচনে যেটা হয়েছিল সেটার যে টিএডিএ সেটা তারা পায় নাই, সেটা অফিসাররা মেরে দিয়েছে। অথচ এই টিএডিএর বিলটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু তখন এটা কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেনাবাহিনীতে 2 মাস ছুটি পায় সৈনিকরা, তারা 1 মাস ছুটি পায়। সেজন্য তারা 2 মাসের ছুটির আবেদন করেছিল, তাদের একটা দাবি, এটা নিয়ে অসন্তোষ ছিল। তারপরে তাদের আরেকটা ছিল সবাই জাতিসংঘ মিশনে যাচ্ছে, বিডিআর থেকেও জাতিসংঘ মিশনে পাঠানো হোক। এবং তাদের আরেকটা ছিল যে সেনাবাহিনীর সদস্যরা আসার কারণে নিয়ম শৃঙ্খলার কড়াকড়ি হয়ে গিয়েছে, তারা এখন আগের মতো ইচ্ছা করলে যা কিছু করতে পারে না। 17 এবং 18 ডিসেম্বর এই 2 দিনের যে কোনো একদিন
ফজলানুর তাপসের বাসায় একটা মিটিং করেন। এর মধ্যে হাবিলদার মনির, সিপাহী সাবাব, সিপাহী মনির ছিল, এবং নির্বাচনের আগে আরেকবার মিটিং করে সুবেদার তোরাব আলী অবসরপ্রাপ্ত একটি দল সেখানকার একটি নির্বাচনী অফিসে দেখা করে এবং ফজলানুর তাপসকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দেয় এবং তারপরে বলে যে স্যার আপনাকে জিতিয়ে দেব, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা সম্পর্কে আপনি জানেন, সেগুলো আমাদেরকে পূরণের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, তোমরা এগুলো লিখিত দিয়ে যাও, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। তারপরে 28শে ডিসেম্বর নির্বাচনের আগের দিন সন্ধ্যায় দরবার হল সংলগ্ন মাঠে বেশ কয়েকজন সিপাহী পদবীর সৈনিক এবং অজ্ঞাতনামা কিছু বেসামরিক ব্যক্তিবর্গ, যাদের নাম আমরা উদ্ধার করতে পারি নাই, তারা সেখানে একটা মিটিং করে এবং মিটিংয়ের কারণ ছিল যে তাদের সেই দাবি দেওয়া সেটা নিশ্চিত করতে হবে। এরপরে নির্বাচনের পরে 2-3 দিন পরে সেইখানের নির্বাচন অফিসে মানে ফজলানুর তাপসের, তিনি তখন এমপি হয়ে গিয়েছেন, অজ্ঞাত একটা জিগাতলার স্কাই স্টার জায়গায়, ওখানে নির্বাচন অফিস ছিল, সেইখানে ফজলানুর তাপসের সাথে দেখা করে এবং তাদের দাবি দেওয়া আবার পুনরুত্থাপন করে। ফেব্রুয়ারি 3 তারিখ বনানী শেখ সেলিমের বাসায় কয়েকজন ডিএডি জলিল, ডিএডি হাবিব, হাবিলদার মনির সহ আরও বেশ কয়েকজন তারা দেখা করে এবং শেখ সেলিমকে তাদের দাবি দেওয়ার ব্যাপারে জানায় এবং শেখ সেলিম বলেন যে আমি ব্যাপারটি দেখব, তোমরা এটা লিখিত আমাকে দিয়ে যাও। তারপর এর মধ্যেই চলতে থাকে সেখানে উস্কানিমূলক তথ্য, সুবেদার গোফরান সহ আরও বেশ কিছু সিনিয়র জেসিও বিডিআরের ভিতরে বিভিন্ন জায়গায় বলতে থাকে যে তোমাদের প্রতি অবিচার করা হচ্ছে, তোমরা অনেক এর সাথে জড়িত ছিল অবসরপ্রাপ্ত কিছু জ্যেষ্ঠ জেসিও এবং এনসিও। তারা বলতে থাকে যে দেখো, আমাদের সময়ে আমরা মানে অনেক জায়গায় উপরি কামাই করেছি, তোমরা এটা করতে পারছো না, করতে না পারলে তোমরা বাড়িটার এগুলো কিছু করতে পারবে না, আর এই যেখানে যদি আর্মি অফিসার থাকে এটা তোমাদেরকে করতে দিবে না, তোমরা বিসিএস ক্যাডারের জন্য দাবি জানাও। 16 ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সদর রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিম্মি করে তারা দাবি দেওয়া আদায় করবে। এইখানে মানে সিপাহী পর্যায়ে, সিপাহী এবং করণিক পর্যায়ে এরা উপস্থিত ছিলেন। 18 ফেব্রুয়ারি 7:30টায় জাকিরের কোচিং সেন্টারে 1 ঘণ্টাব্যাপী একটি বৈঠক হয়। সেই বৈঠকে মানে প্রায় 10-12 জন উপস্থিত ছিল, এইখানে বেসামরিকও ছিল এবং সার্ভিং সৈনিকরাও ছিল। তারপরে 21 ফেব্রুয়ারি জানেন যে কিছু লিফলেট পাওয়া যায়, আরএসইউ কর্তৃক উদ্ধার হয়, এটার জন্য একটা কাউন্টার লিফলেট তৈরিও করা হয়, এটা কয়েকটা জায়গায় বিতরণও করা হয়। তারপরে আরেকটি জিনিস হচ্ছে যে এই জিনিসটা যে আগে থেকে হতো মানে পরিকল্পিত, সেখানে ডিএডি লুৎফুর রহমানের ছেলে, ডিএডি লুৎফুর রহমান তখন ঢাকায় থাকতেন না, তার ছেলে ঢাকা কলেজে পড়তো, ডিএডি তৌহিদের বাসায় থেকে পড়াশোনা করত। জাস্ট ঘটনা ঘটার 3-4 দিন আগে ডিএডি লুৎফুর রহমান তার ছেলেকে নেত্রকোণে তাদের বাসায় নিয়ে যান, কি কলেজ থেকে খোলা ছিল। তারপরে কর্নেল এলাহি যিনি মারা গিয়েছেন, যিনি সর্বশেষ সেনা সদস্য মানে যাকে হত্যা করা হয় একদম 26 ফেব্রুয়ারির ভোর রাতে, তার মোবাইলে একটা আমরা মেসেজ পাই, তখন সে মারা নেয়, তার মোবাইল করে সেখানে লেখা ছিল তার অফিসারদেরকে সে মানে একটা উপদেশ দেয়, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে, তোমরা সাবধানে থেকো। সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল, কেবল জয়েন করে সে বিডিআরের মানে সপ্তাহের এসেছে। 22 ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয়, অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়, ডিউটি দেওয়া হয়। এটা আমার কাছে মনে হয় একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন। সাধারণত কোয়ার্টার গার্ডে কখনো অফিসার ডিউটিতে থাকেন না। আমার
37 বছরের জীবনে আমরা কখনো এটা দেখি নাই। আমি 79 সালে কমিশন প্রাপ্ত। সে সময় আপনারা জানেন একটার পর একটা কু হতো, আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি দিতাম না, আমরা ইউনিটে থাকতাম। কিন্তু এখানে একটা নিয়ম করা হলো যে অফিসার কোয়ার্টার গার্ডে থাকবে। তারপরে 23শে ফেব্রুয়ারি এক সৈনিকের পাশে, আমরা সৈনিকের নামটা বের করতে পারি নাই, কয়েকজন ডিএডি একটা মিটিং করে। 24শে ফেব্রুয়ারি তো প্যারেড হয়। প্যারেড যা হওয়ার আমিও ছিলাম, ওইখানে প্রধানমন্ত্রীদের বক্তৃতা এবং অন্যান্য অনুষ্ঠান শেষে চলে যান। তারপরে 24শে ফেব্রুয়ারি সন্ধ্যার পরে একটা অসন্তোষ তৈরি করার প্রচেষ্টা হয়। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় যে আমরা আমাদের যে দাবি দাওয়া দিয়েছিলাম, প্রধানমন্ত্রী সেই দাবি দেওয়ার ব্যাপারে তার বক্তৃতায় কোনো ধরনের বক্তব্য প্রদান করেন নাই। তাহলে আমরা কি করব? এটা আমাদের যে এই কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, ওনারা কি বলেন নাই? তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তারপরে ওই দিন রাত্রে 7:30টায় 44 রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়। আনুমানিক 17 থেকে 18 জন ছিল। এর মধ্যে অধিকাংশ হচ্ছে যে সৈনিক। এরা যখন দেখছে যে এখানে কিছু ব্যক্তি আসছে যারা অপরিচিত, তখন তারা ওইখানে কোনো আলোচনা করা যাবে এটা উচিত মনে করে নেই। তারা এখান থেকে চলে যায়। তারা বিডিআর গেটের বাইরে গিয়ে, দরবার হলের কাছে যে গেটটা আছে তার বাইরে গিয়ে 200 গজ সামনে গিয়ে একটি কোচিং সেন্টার ছিল যেটা সিপাহী জাকিরের, সেটা ভাড়া দেওয়া ছিল। সেখানে গিয়ে তারা একটা মিটিং করে, প্রায় 1 ঘন্টার মতো একটা মিটিং। সেখানে যেই জিনিসটা মানে সিদ্ধান্ত হয়, ডিজি এবং ডিডিজিকে জিম্মি করা হবে এবং দায়িত্ব দেওয়া হয় জিম্মি করার জন্য। সিপাহী মাইন ডিজিকে জিম্মি করবে এবং ডিডিজিকে জিম্মি করবে সিপাহী কাজল, আর তাদের মাধ্যমে অন্যান্য অফিসারদেরকে জিম্মি করবে এবং তাদের মাধ্যমে বাকি দাবি দেওয়া তারা আদায় করে নেবে। তারপরে 24শে ফেব্রুয়ারি রাত্রে বেসামরিক ব্যক্তি মানে এগুলো আপনারা জানেন, আমি আর এটা মানে করতে চাই না। হ্যাঁ, তারপরে দরবার হলে জানেন যে সিপাহী মাইন ঢুকে বেহুশ হয়ে পড়ে, সিপাহী কাজল চলে যায়। এরপরে গুলির আওয়াজ হয়। গুলির আওয়াজের সাথে সাথে মানে ওই দরবার হলে যারা উপস্থিত ছিল বিডিআর সদস্য, তারা একযোগে, মানে চারিদিকে গ্লাস লাগানো ছিল, সেই গ্লাস ভেঙে বের হয়ে যায়। তো এইখানে একটা কথা আমরা শুনেছি, এটা আমরা কনফার্ম করতে পারি নাই। কে বলেছে যে ভিতর থেকে একটা শব্দ হয়, জাগো অথবা ভাগো। এই শব্দের সাথে সাথে সবাই মানে চলে যান। শুধুমাত্র বিডিআরের সিনিয়র জেসিও এবং রিলিজিয়াস টিচার ইনারা থেকে যান। মানে রিলিজিয়াস টিচার মানে যারা কোরআন পড়বে তাদের করেন। চলে যাওয়ার পরে মানে তখন ডিজি হতভম্ব হয়ে, ব্যাপারটা হলো কি, তখন তিনি মানে ওর মধ্যে যে ওই যে 1-2 জন যে সৈনিক মানে সিপাহী মাইন যে বেহুশের মতো পড়েছিল, তার যে অস্ত্রটা ছিল সে অস্ত্র নিয়ে মেজর আজিজুল হাকিম গুলি ভরতে ছিল, যেহেতু বাইরে গুলি হয়েছে সে গুলি করবে। তখন ডিজি বলছে যে ডোন্ট শুট, তুমি গুলি করবা না। তো চারিদিকে মানে এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে। ওনারা সব গ্রিন রুমে গিয়ে আশ্রয় নিলেন। আমার পাশে ডান পাশে যিনি আছেন তিনিও ওইখানে উপস্থিত ছিলেন। তারপরে এর মধ্যে বিভিন্ন জায়গায় জেনারেল শাকিল টেলিফোন করেন, প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন, ডিজি র্যাবকে টেলিফোন করেন, সেনা প্রধানকে টেলিফোন করছেন। সবাই আশ্বাস দেয় আসবে, কিন্তু কেউ আসে নাই। তারপরে ডিএমও, ডাইরেক্টর মিলিটারি অপারেশন, ব্রিগেডিয়ার জিয়া, আমার ডান পাশে যে আছে তাকে একটা টেলিফোন করে এবং অবস্থা কি জানতে চায় এবং বলে যে আমরা 2টা ব্যাটালিয়ন পাঠিয়েছি। 10:30টার দিকে দরবার হলের ভিতরে বিদ্রোহীরা চিৎকার করে, যারা স্টেজের ভিতরে অফিসাররা ঢুকিয়েছিল তাদেরকে বাইরে আসতে বলে। ওনারা যখন বাইরে আসে দেখে যে সবার মুখে ওই যে কাপড় বাঁধা, এগুলো হচ্ছে ফ্ল্যাগের কাপড়, লাল নীল হলুদ কাপড়, এবং হাতে সবার রাইফেল। তারপর বলে যে তোমরা বেরিয়ে আসো, তোমরা র্যাঙ্ক খুলো, তোমরা এক লাইনে দাঁড়াও, তোমরা শুয়ে পড়ো।
এই অবস্থায় কয়েকজন অফিসার ডিজি এবং ডিডিজিকে বললেন, স্যার আপনারা চলে যান। ডিজি এবং ডিডিজি যেই মুহূর্তে দরবার হলের বাইরে পা রাখলেন, সাথে সাথে একসাথে 4 জন গুলি করল, গুলি করার এবং একসাথে 4 জন। এই 4 জনের মধ্যে আমরা 2 জনের নাম খুঁজে পেয়েছি। সেই 2 জন হচ্ছে সিপাহী মুহিত, সিপাহী সেকান্দর। আর 2 জনের নাম আমরা বের করতে পারি নাই। এর মধ্যে একজন সম্ভবত ছিল সিপাহী সেকান্দর, এবং তখনই ওনারা ওইখানে মারা যান। এরপরে কর্নেল এলাহিকে টেলিফোন করেন, তারই একজন ব্রিগেডিয়ার ফিরোজ অন্য জায়গা থেকে। তখন ওই মোবাইলটা, কর্নেল এলাহির মোবাইলটা ওর কাছে ছিল না, মোবাইল সবারগুলো কেড়ে নিয়েছে। মোবাইলটা ছিল একটা সৈনিকের হাতে। সৈনিকটা রিসিভ বাটনের মানে স্টপ বাটনের পরিবর্তে রিসিভ বাটনে চাপ দিয়ে দেয়। তখন ওই মোবাইল অন থাকাতে ওই ব্রিগেডিয়ার শুনতে পাচ্ছিলেন। তখন সে বলছিল যে মানে এই গুলির অর্ডার হচ্ছে, ডিডিজি মারা গেছে, সাবাস, এই সমস্ত কথাবার্তা, আরও খুন হবে, এই সমস্ত জিনিস তিনি বলতে থাকেন। তারপরে আরও অন্যান্য কিলিং হয়। এর কিলিং করার পরে এইখানে দরবার হলের কিলিং শেষ করে তারও পিছনে একটা রান্না করার ছিল, যেহেতু দরবারে অনেক অনুষ্ঠান হতো, ডেকচি ছিল, বড় বড় ডেকচি, কয়েকজন ডেকচির আড়ালে লুকিয়েছিল। 12:30টার দিকে এখানে 2 জন সৈনিক প্রবেশ করে, তারা ডেকচির আড়ালে 3 জন অফিসারকে দেখতে পায়। এর মধ্যে হচ্ছে যে কর্নেল রেজা, কর্নেল আরেফিন এবং লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ। এই 3 জনকে সেখানে গুলি করে, আর 2 জনকে খুঁজে পায়নি। এটা হচ্ছে যে কর্নেল আফতাব আর হচ্ছে মেজর ইকবাল। এদের মধ্যে একজন বেঁচে যায়, আরেকজন রাত্রেবেলা নিহত হয়। তো যাই হোক, এরপরে লুটতরাজ হয়, বিভিন্ন ঘটনা ঘটে, যেটা মানে আপনারা সবাই জানেন। তো আমি আর এগুলো নিয়ে বলতে চাই না। এরপরে আলাপ আলোচনার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গকে পাঠানো হয়, এর সাথে তারা মিটিং করে। তারপরে হ্যাঁ, ওখানে জাহাঙ্গীর নানক, তাপস, তারপরে আজম, ওয়ারশেদ হোসেন বেলাল এবং হচ্ছে রেজা, এমপি রেজা, জাতীয় পার্টি, ওনারা সেইখানে গিয়ে আলোচনা করার করেন। উনি যাওয়ার কথা হচ্ছে যে গণভবনে। গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, কারণ গণভবনে কেউ থাকতো না। তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে তড়িঘড়ি করে সুধা সদন ছেড়ে যমুনায় কেন গেলেন? এবং যখন গিয়েছেন তখনও কিন্তু ওখানে রং করেছে, সে রং শুকায় নাই, সেই রঙের গন্ধ ছিল। এবং আমার কাছে অনেকে বলছে, আমি যমুনায় যাই নাই কখনো, যে যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে, কয়েকজন বলছে যে আমাদের গায়ে এই জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল ইউনিফর্মে। এত তাড়াহুড়ার কী ছিল যে মানে যমুনায় যেতে হবে? উনি তো এতদিন ছিলেন, কে তাকে মানে এই উপদেশটা দিয়েছিল? তো এই জিনিসগুলো আমরা বের করতে পারি নাই, কারণ আমাদেরকে কেউ সহযোগিতা করেনি। এরপরে আমি আগেই বলেছি, 2009 সাল থেকে আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আমি আপাতত উপস্থাপন করতে পারছি, এবং প্রার্থনা করতাম তিনি যেন সেইটুকু সময় অন্তত আমাকে বাঁচিয়ে রাখেন, যাতে আমি আমার এই কথাগুলো বলে যেতে পারি। কেউ বলুক আর না বলুক, আমি যেন আমার মনের দুঃখটা শেয়ার করে যেতে পারি। কারণ যারা মারা গিয়েছে তারা আমার খুব ক্লোজ। এখানে 3 জন আমার কোর্সমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল, স্কুল লাইফের ক্লাসমেট, একসাথে সেনাবাহিনীতে জয়েন করেছি, এক রুমে থাকতাম। 3 দিন পরে তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল। সে আমাকে প্যারেডের দিন চেয়ারে বসিয়ে দিয়ে আমাকে বলেছিল কানে কানে, 3 দিন পরে আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি, টেনশন লাইফে চলে যাচ্ছি। হ্যাঁ, সে চলে গিয়েছিল টেনশন লাইফে। তার সাথে আমার কোনো কথা হয়নি। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার 3 জন কোর্সমেট, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য।
আমি তাদের পরিবারদেরকে কি মানে ইয়ে দিব, সান্ত্বনা দিব? আমি কথা বলতে পারি না তাদের সাথে, চোখ নিচ করে ফেলে। আমি তো সেনাপদ বাহিনীর একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম, আমি তো পারি না তাদেরকে রক্ষা করতে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে, একটি দেশের করদার্য বানানোর জন্য। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, আর্থিক খাত ধ্বংস, দুর্নীতির মহা উৎসব, গুম খুনের অবাধ রাজত্ব, রোহিঙ্গা ক্রাইসিস সহ আরও অনেক কিছু, যারা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। বলা হয়েছে ইন্ডিয়া, বারবার বলা হয়েছে, আপনারা শোনেন নাই, বলা হয়েছে। আমি বলছি একটু, আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটি মুক্ত দেশ পেয়েছি, সেই মুক্ত দেশ আবার মুখ থুবড়ে পড়বে। মনে রাখবেন, শত্রু চারিদিকে বিরাজমান, এক এক দিন এক এক ভেসে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনো দিন রিক্সাওয়ালার ভেসে, কোনো দিন ডাক্তারের ভেসে, কোনো দিন গার্মেন্টস কর্মীর ভেসে আসতেছে। এরা আসবে, এরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। 25 বছরে যে লুটতরাজ করেছে, সেটা হঠাৎ করে এই মসনদ চলে যাবে এবং ছেড়ে দিবে, এটা আমি বিশ্বাস করি। আমি একজন সিনিয়র সেনা কর্মকর্তা হিসেবে আমি বিশ্বাস করি বিপ্লবের প্রতি বিপ্লব হয় এবং এই প্রতি বিপ্লব কোন না কোনোভাবে হবে। তো যেই ঘটনার সূত্র ধরে বাংলাদেশের আজকের এই পরিস্থিতি, সেই ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আর কোনো কিছুরই বিচার হবে না, সেই বিচারও ওই অবিচারেই থেকে যাবে। এবং এই তদন্ত আদালতের সাথে যারা জড়িত ছিল অথবা যারা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে, তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তাদের কারো পদোন্নতি হয় নাই। যারা পদলেহন করেছে, যারা সাপোর্ট দিয়েছে, তারা তরতর করে উপরে উঠে গিয়েছে। আমি চাই যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদেরকে, যাদের বয়স আছে, তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সবশেষে আমি বিডিআরের একজন শহীদের কথা বলে শেষ করব। ক্যাপ্টেন নূর আমার আত্মীয়, তার লাশ আমরা আইডেন্টিফাই করতে পারিনি। শেষে 5 জনের লাশ আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। এর মধ্যে বিডিআরের যিনি সিনিয়র জেসিও ছিলেন, তিনি, কর্নেল গুলজার, ক্যাপ্টেন নূর সহ আরও 2 জন। এর মধ্যে একজনের লাশ মানে করা হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনেক দিন পরে। আর তো তার বাবাকে আমাকে সেনাপ্রধান বলল যে দেখো, ওদের লাশগুলো তো মর্গে পড়ে আছে, 3 মাস হয়ে গেছে, এদেরকে তো দাফন করতে হবে, তুমি তোমার রিলেটিভকে বলো, মানে এর মধ্যে আছে, এর বাইরে তো নাই। তা আমি আমার আত্মীয়কে বললাম যে চাচা, আপনি এইটা আপনার ছেলের লাশ এখানে আছে, এই 57 জনের মধ্যেই যে কবর আছে, এইখানে আপনার ছেলের লাশ আছে। উনি আমাকে বলেছিলেন, বাবা, মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্না লিল্লাহে পড়ার সুযোগ পেলাম না। এই কথার উত্তর আমি কিভাবে দিব, আপনি আমাকে বলেন। আমি মানে অস্বস্তিতে ছিলাম। আমি সেনা সদরে চাকরিকালীন সময়ে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুবিনের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। তিনি বলেন যে তুমি বাইরে চলে যাও, কিছুদিন ঘুরে আসো। আমরা যে বাইরে গিয়ে কি স্যার আমি এইটা দূর করতে পারবো? বলে গিয়ে দেখো না। হ্যাঁ, আমার কিছুটা কাজ হয়েছিল, কিন্তু পুরো কাজ হয় না। আমি ঘুমাইতে গেলে সেই জিনিসে ভেসে আসে। আমি যখন কারো কথা চিন্তা করি যে জেনারেল শাকিল,
কর্নেল এরশাদ বা কর্নেল আনিস, ব্রিগেডিয়ার বারী, এদের কথা চিন্তা করলে এদের অরিজিনাল চেহারা কারো কাছে আসে না। সেই বিভৎস চেহারাগুলো আমার চোখের সামনে ভেসে আসে, আমি অনেক সময় ঘুমাতে পারি না। তো আমি আশা করব যে আমি যে বক্তব্যগুলো দিলাম, আমি এর অধিকাংশ কোর্টবিনকারীতে নাই, যেহেতু আমি উচ্চ তদন্ত আদালতের আমরা সুপারিশ করেছি, তদন্ত আদালত এগুলো খুঁজে বের করবে এবং আমার যদি কোনো প্রয়োজন হয় তদন্ত আদালতকে সাহায্য করার জন্য আমি সাহায্য করতে রাজি আছি।
সৎ, নির্ভীক, ইমানদার, দেশপ্রেমিক অফিসার না হলে কখনো এই তথ্য প্রকাশ্যে বলার সাহস হবে না। অনেকেই ছিলেন সেই তদন্ত আদালতে, কেউ তারা মুখ খুলেননি, কখনো খুলেননি। ভালোভাবে বুঝিয়ে বলার পরেও একটা অনুষ্ঠানে তাদেরকে জড়িত করা যায়নি। তারা বলেছে তাদের নানা সমস্যা হবে, নানা ধরনের ভয়ভীতির জন্য তারা বলতে পারেননি। আজকে মেজর জেনারেল আব্দুল মতিন তিনি বুঝালেন যে তিনি শুধু সামরিক অফিসারই নন, তিনি একজন সামরিক নেতাও বটে। আজকে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, আর শ্রদ্ধেয় স্যার সেই জবাব দিবেন। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান প্লিজ। উনি যাওয়ার কথা হচ্ছে যে গণভবন। গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, কারণ গণভবনে কেউ থাকতো না। তাহলে উনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে তড়িঘড়ি করে সুধা সদন ছেড়ে যমুনায় কেন গেলেন? এবং যখন গিয়েছেন তখনও কিন্তু এখানে রং করেছে, সে রং শুকায় নাই, সেই রঙের গন্ধ ছিল। এবং আমার কাছে অনেকে বলে, আমি যমুনায় যাইনি কখনো, যে যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে, কয়েকজন বলছে যে আমাদের গায়ে এই জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল ইউনিফর্ম। এত তাড়াহুড়ার কি ছিল যে মানে যমুনায় যেতে হবে? উনি তো এতদিন ছিলেন, কে তাকে মানে এই উপদেশটা দিয়েছে? তো এই জিনিসগুলো আমরা বের করতে পারি নাই, কারণ আমাদেরকে কেউ সহযোগিতা করেনি। এরপরে আমি আগেই বলেছি 2009 সাল থেকে আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আমি আপাতত উপস্থাপন করতে পারছি, এবং প্রার্থনা করতাম তিনি যেন সেইটুকু সময় অন্তত আমাকে বাঁচিয়ে রাখেন, যাতে আমি আমার এই কথাগুলো বলে যেতে পারি। কেউ বলুক আর না বলুক, আমি যেন আমার মনের দুঃখটা শেয়ার করে যেতে পারি। কারণ যারা মারা গিয়েছে তারা আমার খুব ক্লোজ। এখানে 3 জন আমার কোর্সমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল, স্কুল লাইফের ক্লাসমেট, একসাথে সেনাবাহিনীতে জয়েন করেছি, এক রুমে থাকতাম। 3 দিন পরে তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল। সে আমাকে প্যারেডের দিন চেয়ারে বসিয়ে দিয়ে আমাকে বলেছিল কানে কানে, 3 দিন পরে আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি, টেনশন লাইফে চলে যাচ্ছি। হ্যাঁ, সে চলে গিয়েছিল টেনশন লাইফে, তার সাথে আমার কোনো কথা হয় না। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার 3 জন কোর্সমেট, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য। আমি তাদের পরিবারটাকে কি মানে দিব, সান্ত্বনা দিব? আমি কথা বলতে পারি না তাদের সাথে, চোখ নিচ করে ফেলে। আমি তো সেনাপদ বাহিনীর একটা উচ্চতর কর্তৃপক্ষ ছিলাম, আমি তো পারি না তাদেরকে রক্ষা করতে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে, একটি দেশের করদাত্য বানানোর জন্য। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে 5ই মে শাপলা চত্বরের হত্যা, গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, আর্থিক খাত ধ্বংস, দুর্নীতির মহা উৎসব, গুম খুনের অবাধ রাজত্ব, রোহিঙ্গা ক্রাইসিস সহ আরো অনেক কিছু, যারা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। দয়া করে একটি দেশ বলছেন, এই দেশটা কোনটা এটা একটু বলবেন আমাদের কাছে। বলা হয়েছে ইন্ডিয়া, বারবার বলা হয়েছে, আপনারা শুনেন নাই, বলা হয়েছে। আচ্ছা, আপনার চাওয়াটা কি এখন যদি একটু বলতেন? আমি বলছি, আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটা মুক্ত দেশ পেয়েছি, সেই মুক্ত দেশ আবার মুক্ত উপরে পড়বে। মনে রাখবেন, শত্রু চারিদিকে বিরাজমান, এক এক দিন এক এক বেশে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনোদিন রিক্সাওয়ালার বেশে, কোনোদিন ডাক্তারের বেশে, কোনোদিন
গার্মেন্টস কর্মীর ভেসে আসতেছে। এরা আসবে, এরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। 25 বছরে যে লুটতরাজ করেছে সেটা হঠাৎ করে এই মসনদ চলে যাবে এবং ছেড়ে দিবে, এটা আমি বিশ্বাস করি। আমি একজন সিনিয়র সেনা কর্মকর্তা হিসেবে আমি বিশ্বাস করি বিপ্লবের প্রতি বিপ্লব হয় এবং এই প্রতি বিপ্লব কোনোভাবে হবে। তো যেই ঘটনার সূত্র ধরে বাংলাদেশের আজকের এই পরিস্থিতি, সেই ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আর কোনো কিছুরই শাস্তি বিচার হবে না, সেই বিচারও ওই অবিচারেই থেকে যাবে। এবং এই তদন্ত আদালতের সাথে যারা জড়িত ছিল অথবা যারা বিভিন্ন সময় প্রতিবাদ করেছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তাদের কারো পদোন্নতি হয় নাই। যারা পদলেহন করেছে, যারা সাপোর্ট দিয়েছে, তারা তরতর করে উপরে উঠে গিয়েছে। আমি চাই যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাদেরকে, যাদের বয়স আছে তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সবশেষে আমি বিডিআরের একজন শহীদের কথা বলে শেষ করব। ক্যাপ্টেন নূর আমার আত্মীয়, তার লাশ আমরা আইডেন্টিফাই করতে পারিনি। শেষে 5 জনের লাশ আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এর মধ্যে বিডিআরের যিনি সিনিয়র জেসিও ছিলেন তিনি, কর্নেল গুলজার, ক্যাপ্টেন নূর সহ আরো 2 জন। এর মধ্যে একজনের লাশ মানে ইয়ে করা হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনেকদিন পরে। আর তো তার বাবাকে আমাকে সেনাপ্রধান বললো যে দেখো তো লাশগুলো তো মর্গে পড়ে আছে, 3 মাস হয়ে গেছে, এদেরকে তো দাফন করতে হবে, তুমি তোমার রিলেটিভকে বলো, মানে এর মধ্যে আছে, এর বাইরে তো নাই। আমি আমার আত্মীয়কে বললাম যে চাচা এই আপনি এটা আপনার ছেলের লাশ এখানে আছে, এই 57 জনের মধ্যেই যে কবর আছে এখানে আপনার ছেলের লাশ আছে। উনি আমাকে বলেছিলেন বাবা মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্না লিল্লাহি পড়ার সুযোগ পেলাম, এই কথার উত্তর আমি কিভাবে দিব আপনি আমাকে বলেন। আমি মানে অস্বস্তিতে ছিলাম। আমি সেনা সদরে চাকরিকালীন সময়ে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুবিনের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। তিনি বলেন যে তুমি বাইরে চলে যাও, কিছুদিন ঘুরে আসো। আমরা যে বাইরে গিয়ে কি স্যার আমি এইটা দূর করতে পারবো না, গিয়ে দেখো না। হ্যাঁ আমার কিছুটা কাজ হয়েছিল কিন্তু পুরো কাজ আমি ঘুমাইতে গেলে সেই জিনিসে ভেসে আসে। আমি যখন কারো কথা চিন্তা করি যে জেনারেল শাকিব, কর্নেল এনসাদ বা কর্নেল আনিস, ব্রিগেডিয়ার বাড়ি, এদের কথা চিন্তা করলে এদের অরিজিনাল চেহারা কারো কাছে আসে না। সেই বিভৎস চেহারাগুলা আমার চোখের সামনে ভেসে আসে। আমি অনেক সময় ঘুমাতে পারি না। তো আমি আশা করব যে আমি যে বক্তব্যগুলো দিলাম আমি এর অধিকাংশ কোর্টবিনকারীতে নাই, যেহেতু আমি উচ্চ তদন্ত আদালতের আমরা সুপারিশ করেছি। তদন্ত আদালত এগুলো খুঁজে বের করবে এবং আমার যদি কোনো প্রয়োজন হয় তদন্ত আদালতকে সাহায্য করার জন্য আমি সাহায্য করতে রাজি আছি। ধন্যবাদ সকলকে। আপনারা প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা এতক্ষণ আপনি প্রধানমন্ত্রী ওই এলাকার জন্য নিরাপত্তা দায়িত্ব আয়োজন করেন, এই ধরনের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান অন্য থাকার কথা যাওয়ার সময় আবার জয়েন করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু যার বাসায় গিয়েছিল তার পরিবারের সদস্যরা বলেছে সে একজন ইয়েদির বাসায় বা একজন উত্তোলন করছে কোনো মারা যায়। তৃতীয় হচ্ছে ডিজি, এই অফিসারটা ছিল 14 লক্ষ এবং 4 রাইফেল ব্যাটালিয়নের সিও ছিল, যে ব্যাটালিয়নটা এরপরে কিন্তু কোন এক অজ্ঞাত কারণে এদের সবাইকে, আমাদের একটা ব্যাটালিয়ন ডেপ্লয়েড হয়েছিল। আমরা ডেপ্লয় 2 ভাবে করে, তারা
ডেকচির আড়ালে 3 জন অফিসারকে দেখতে পায়। এর মধ্যে হচ্ছে যে কর্নেল রেজা, কর্নেল আরেফিন এবং লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান, এই 3 জনকে সেখানে গুলি করে। আর 2 জন খুঁজে পায়নি, এটা হচ্ছে যে কর্নেল আফতাব আর হচ্ছে মেজর ইকবাল। এদের মধ্যে একজন বেঁচে যায়, আরেকজন রাত্রেবেলা নিহত হয়। তো যাই হোক, এরপরে লুটতরাজ হয়, বিভিন্ন ঘটনা ঘটে, যেটা মানে আপনারা সবাই জানেন। তো আমি আর এগুলো নিয়ে বলতে চাই না। এরপরে আলাপ আলোচনার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গকে পাঠানো হয়, এর সাথে তারা মিটিং করে। তারপরে হ্যাঁ, ওই যে জাহাঙ্গীর নানক, তাপস, তারপরে আজম, ওয়ারশেদ হোসেন বেলাল এবং হচ্ছে রেজা, এমপি রেজা, জাতীয় পার্টি, ওনারা সেখানে গিয়ে আলোচনা করার করেন। তার 6 মাসের জেল, 100 টাকা জরিমানা। তো এই সমস্ত কারণে তাদের কাছে একটা এই ব্যাপারগুলো মনে হয়েছে যে খুব স্বাভাবিক ব্যাপার, কি আর হবে। এখানে এই যে নারকীয় হত্যাকাণ্ডটা হলো, আমার মনে হয় এই ক্ষেত্রটা অনেক আগে থেকেই তৈরি করা হয়েছে। এটা শুধুমাত্র ওই দিনের জন্য, ডাল ভাত অপারেশনের জন্য বা বেতন বৈষম্যের জন্য হয় না। সেখানে ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়ানো হয় অসন্তোষ তৈরি করার জন্য। সেই গুজবগুলোর মধ্যে ছিল সেনা অফিসারের পরিবর্তে বিসিএস অফিসার দিলে খুব ভালো হয়, অবৈধ আয়ের অর্থ বন্ধ হয়ে যেটা গিয়েছে তারা আসলে এটা খুলে যাবে, অপারেশন ডাল ভাতে অনেক নিয়ম হয়েছে, তারা কিছু পায় নাই, সব অফিসাররা মেরে দিয়েছে। নির্বাচনে যেটা হয়েছিল সেটার যে টিএ দিয়ে সেটা তারা পায় নাই, সেটা অফিসাররা মেরে দিয়েছে। অথচ এই টিএ দিয়ে বিলটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু তখন এটা কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেনাবাহিনীতে 2 মাস ছুটি পায় সৈনিকরা, তারা 1 মাস ছুটি পায়, সেজন্য তারা 2 মাসের ছুটির আবেদন করেছিল। তাদের একটা দাবি এটা নিয়ে অসন্তোষ ছিল। তারপরে তাদের আরেকটা ছিল, সবাই জাতিসংঘ মিশনে যাচ্ছে, বিডিআর থেকে জাতিসংঘের মিশনে পাঠানো, এবং তাদের আরেকটা ছিল যে সেনাবাহিনীর সদস্যরা আসার কারণে নিয়ম শৃঙ্খলার কড়াকড়ি হয়ে গিয়েছে, তারা এখন আগের মতো ইচ্ছা করলে যা কিছু করতে পারে। 17 এবং 18 ডিসেম্বর এই 2 দিনের যে কোনো একদিন ফজলানুর তাপসের বাসায় একটা মিটিং হয়। এর মধ্যে হাবিলদার মনির, সিপাহী সাহাব, সিপাহী মনির ছিল, এবং নির্বাচনের আগে আরেকবার মিটিং করে সুবেদার তোরাব আলী, অবসরপ্রাপ্ত একটি দল, সেখানকার একটি নির্বাচনী অফিসে দেখা করে এবং ফজলানুর তাপসকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দেয়, এবং বলে, তারপরে বলে যে স্যার আপনি আমাদেরকে, আপনাকে জিতিয়ে দেবো, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা সম্পর্কে আপনি জানেন, সেগুলো আমাদেরকে পূরণের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, তোমরা এগুলো লিখিত দিয়ে যাও, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। তারপরে 28শে ডিসেম্বর নির্বাচনের আগের দিন সন্ধ্যায় দরবার হল সংলগ্ন মাঠে বেশ কয়েকজন সিপাহী পদবীর সৈনিক এবং অজ্ঞাতনামা কিছু বেসামরিক ব্যক্তিবর্গ, যাদের নাম আমরা উদ্ধার করতে পারি নাই, তারা সেখানে একটা মিটিং করে, এবং মিটিং এর কারণ ছিল যে তাদের সেই দাবি দেওয়া সেটা নিশ্চিত করতে হবে। এরপরে নির্বাচনের পরে 2-3 দিন পরে সেইখানে নির্বাচন অফিসারের অফিসে, মানে ফজলুল তাপসের, তখন এমপি হয়ে গিয়েছেন, একটা জিগাতলার স্কাই স্টার জায়গায়, ওখানে নির্বাচন অফিস ছিল, সেইখানে ফজলুল তাপসের সাথে দেখা করে এবং তাদের দাবি দেওয়া আবার পুনরুত্থাপন করে। ফেব্রুয়ারি 3 তারিখ বনানী শেখ সেলিমের বাসায় কয়েকজন ডিএডি জলিল, ডিএডি হাবিলদার মনির সহ আরো বেশ কয়েকজন তারা দেখা করে এবং শেখ সেলিমকে তাদের দাবি দেওয়ার ব্যাপারে জানায়, এবং শেখ সেলিম বলেন যে আমি ব্যাপারটি দেখবো, তোমরা এটা লিখিত আমাকে দিয়ে যাও। তারপর এর মধ্যেই চলতে থাকে সেখানে উস্কানিমূলক তথ্য, সুবেদার গফরান সহ আরো বেশ কিছু সিনিয়র কেসিও বিডিআর এর ভিতরে বিভিন্ন জায়গায় বলতে থাকে যে তোমাদের প্রতি অবিচার করা হচ্ছে, তোমরা অনেক এর সাথে জড়িত ছিল,
অবসরপ্রাপ্ত কিছু জ্যেষ্ঠ জেসিও এবং এনসিও তারা বলতে থাকে যে দেখো আমরা আমাদের সময় আমরা মানে অনেক জায়গায় উপরি কামাই করেছি, তোমরা এটা করতে পারছো না, না করতে না পারলে তোমরা বাড়িটা এগুলো কিছু করতে পারবে না, আর এইখানে যদি আর্মি অফিসার থাকে এটা তোমাদেরকে করতে দিবে না, তোমরা বিসিএস ক্যাডারের জন্য দাবি জানাও। 16 ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সদর রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিম্মি করে তারা দাবি দেওয়া আদায় করবে। এখানে মানে সিপাহী পর্যায়ে, সিপাহী এবং করণিক পর্যায়ে এরা উপস্থিত ছিলেন। 18 ফেব্রুয়ারি 7:30টায় জাকিরের কোচিং সেন্টারে 1 ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয়। সেই বৈঠকে মানে প্রায় 10-12 জন উপস্থিত ছিল। এখানে বেসামরিকও ছিল এবং সার্ভিং সৈনিকরাও ছিল। তারপরে 21 ফেব্রুয়ারি জানেন যে কিছু লিফলেট পাওয়া যায়, আরএসইউ কর্তৃক উদ্ধার হয়। এটার জন্য একটা কাউন্টার লিফলেট তৈরিও করা হয়, এটা কয়েকটা জায়গায় বিতরণও করা হয়। তারপরে একটি জিনিস হচ্ছে যে এই জিনিসটা যে আগে থেকে মানে পরিকল্পিত, সেখানে ডিএডি লুৎফুর রহমানের ছেলে, ডিএডি লুৎফুর রহমান তখন ঢাকায় থাকতেন, তার ছেলে ঢাকা কলেজে পড়তো, ডিএডি তৌহিদের বাসায় থেকে পড়াশোনা করত। যার ঘটনা ঘটার 3-4 দিন আগে ডিএডি লুৎফুর রহমান তার ছেলেকে নেত্রকোণে তাদের বাসায় নিয়ে দেন, কি কলেজ থেকে খোলা ছিল। তারপরে কর্নেল এলাহি যিনি মারা গেছেন, যিনি সর্বশেষ সেনা সদস্য মানে যাকে হত্যা করা হয় একদম 26 ফেব্রুয়ারি ভোর রাতে, তার মোবাইলে একটা আমরা মেসেজ পাই, তখন সে মারা নেয়, তার মোবাইল ইয়ে করে সেখানে লেখা ছিল তার অফিসারদেরকে সে মানে একটা উপদেশ দেয়, সাবভার্সিভ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে, তোমরা সাবধানে থেকো। সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল, কেবল জয়েন করে সে বিডিআর এর মানে সপ্তাহে এসেছে। 22 ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয়, অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়, ডিউটি দেওয়া হয়। এটা আমার কাছে মনে হয় একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন। সাধারণত কোয়ার্টার গার্ডে কখনো অফিসার ডিউটিতে থাকেন না। আমার 37 বছরের জীবনে আমরা কখনো এটা দেখি নাই। আমি 79 সালে কমিশন প্রাপ্ত, সে সময় আপনারা জানেন একটার পর একটা কু হতো, আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি দিতাম না, আমরা ইউনিটে থাকতাম। কিন্তু এখানে একটা নিয়ম করা হলো যে অফিসার কোয়ার্টার গার্ডে থাকবে। তারপরে 23 ফেব্রুয়ারি এক সৈনিকের পাশে, আমরা সৈনিকের নামটা বের করতে পারি না, কয়েকজন ডিএডি একটা মিটিং করে। 24 ফেব্রুয়ারি তো প্যারেড হয়, প্যারেড যাওয়ার আমিও ছিলাম, ওইখানে প্রধানমন্ত্রী তো বক্তৃতা এবং অন্যান্য অনুষ্ঠান শেষে চলে যান। তারপরে 24 ফেব্রুয়ারি সন্ধ্যার পরে একটা অসন্তোষ তৈরি করার প্রচেষ্টা হয়। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় যে আমরা আমাদের যে দাবি দাওয়া দিয়েছিলাম, প্রধানমন্ত্রী সেই দাবি দেওয়ার ব্যাপারে তার বক্তৃতায় কোনো ধরনের বক্তব্য প্রদান করেননি। তাহলে আমরা কি করবো? এটা আমাদের যে কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, ওনারা কি বলেন নাই? তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তারপরে ওই দিন রাত্রে 7:30টায় 44 রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয়। আনুমানিক 17 থেকে 18 জন ছিল, এর মধ্যে অধিকাংশ হচ্ছে যে সৈনিক। এরা যখন দেখছে যে এখানে কিছু ব্যক্তি আসছে যারা অপরিচিত, তখন তারা ওইখানে কোনো আলোচনা করা যাবে এটা উচিত মনে করে নেই, তারা এখান থেকে চলে যায়। তারা বিডিআর গেটের বাইরে গিয়ে, দরবার হলের কাছে যে গেটটা আছে তার বাইরে গিয়ে 200 গজ সামনে গিয়ে একটি কোচিং সেন্টার ছিল যেটা সিপাহী জাকিরের, সেটা ভাড়া দেওয়া ছিল, সেখানে গিয়ে তারা একটা মিটিং করে প্রায় 1 ঘন্টার মতো। সেখানে যেই জিনিসটা মানে সিদ্ধান্ত হয়, ডিজি এবং ডিডিজি কে জিম্মি করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় জিম্মি করার জন্য সিপাহী মাইন ডিজি কে জিম্মি করবে এবং ডিডিজি কে জিম্মি করবে সিপাহী কাজল, আর তাদের মাধ্যমে অন্যান্য অফিসারদেরকে জিম্মি করবে এবং তাদের মাধ্যমে বাকি দাবি দেওয়া তারা আদায় করে নেবে।
তারপরে 24শে ফেব্রুয়ারি রাত্রে বেসামরিক ব্যক্তিগত চাপ, মানে এগুলো আপনারা জানেন, আমি আর এটা মানে ইয়ে করতে চাই না। হ্যাঁ, তারপরে দরবার হলে জানেন যে সিপাহী মাইন ঢুকে বেহুশ হয়ে পড়ে, সিপাহী কাজল চলে যায়। এরপরে গুলির আওয়াজ হয়। গুলির আওয়াজের সাথে সাথে মানে ওই দরবার হলে যারা উপস্থিত ছিল বিডিআর সদস্য, তারা একযোগে মানে চারদিকে গ্লাস লাগানো ছিল, সেই গ্লাস ভেঙে বের হয়ে যায়। তো এইখানে একটা কথা আমরা শুনেছি, এটা আমরা কনফার্ম করতে পারিনি। কে বলেছে যে বাড়িতে ভিতর থেকে একটা শব্দ হয় জাগো অথবা ভাগো, এই শব্দের সাথে সাথে সবাই মানে চলে যায়। শুধুমাত্র বিডিআর এর সিনিয়র জেসিও এবং রিলিজিয়াস টিচার ইনারা থেকে যায়, মানে রিলিজিয়াস মানে যারা কোরআন পড়বে তাদের ইয়ে করে চলে যাওয়ার পরে মানে তখন ডিজে হতভম্ব হয়ে ব্যাপারটা হলো কি, তখন তিনি মানে ওর মধ্যে যে ওই যে দুজন যে সৈনিক মানে সিপাহী মাইন যে বেহুশের মতো করেছিল, তার যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র নিয়ে মেজর আজিজুল হাকিম গুলি ভরতে ছিল, যেহেতু বাইরে গুলি হয়েছে সে গুলি করবে। তখন ডিজি বলছে যে ডোন্ট শুট, তুমি গুলি করবা না। তো চারিদিকে মানে এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে। ওনারা সব গ্রিন রুমে গিয়ে আশ্রয় নিলেন। আমার পাশে ডান পাশে যিনি আছেন তিনিও এখানে উপস্থিত ছিলেন। তারপরে এর মধ্যে বিভিন্ন জায়গায় জেনারেল শাকিল টেলিফোন করেন, প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন, ডিজি র্যাবকে টেলিফোন করেন, সেরা প্রধানকে টেলিফোন করছেন, সবাই আশ্বাস দেয় আসবে, কিন্তু কেউ আসেনি। তারপরে ডিএমও ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার জিয়া আমার ডান পাশে যে আছে তাকে একটা টেলিফোন করে এবং অবস্থা কি জানতে চায় এবং বলে যে আমরা 2টা ব্যাটালিয়ন পাঠিয়েছি। 10:30টার দিকে দরবার হলের ভিতরে বিদ্রোহীরা চিৎকার করে, যারা স্টেজের ভিতরে অফিসাররা ঢুকিয়েছিল তাদেরকে বাইরে আসতে বলে। ওনারা যখন বাইরে আসে দেখে যে সবার মুখে ওই যে কাপড় বাঁধা, এগুলো হচ্ছে ফ্ল্যাগের কাপড়, লাল নীল হলুদ কাপড়, এবং হাতে সবার রাইফেল। তারপর বলে যে তোমরা বেরিয়ে আসো, তোমরা র্যাঙ্ক হলো, তোমরা এক লাইনে দাঁড়াও, তোমরা শুয়ে পড়ো। এই অবস্থায় কয়েকজন অফিসার ডিজি এবং ডিডিজিকে বললেন স্যার আপনারা চলে যান। ডিজি এবং ডিডিজি যেই মুহূর্তে দরবার হলের বাইরে পা রাখলেন, সাথে সাথে একসাথে 4 জন গুলি করল। গুলি করার এবং একসাথে 4 জন। এই 4 জনের মধ্যে আমরা 2 জনের নাম খুঁজে পেয়েছি। সেই 2 জন হচ্ছে সিপাহী মুহিত, সিপাহী সেকান্দর। আর 2 জনের নাম আমরা বের করতে পারি নাই। এর মধ্যে একজন সম্ভবত ছিল সিপাহী সেকান্দর, এবং তখনই ওনারা ওইখানে মারা যায়। তারপরে এরপরে কর্নেল এলাহিকে টেলিফোন করেন, তারই একজন ব্রিগেডিয়ার ফিরোজ অন্য জায়গা থেকে। তখন ওই মোবাইলটা, কর্নেল এলাহির মোবাইলটা ওর কাছে ছিল না, মোবাইল সবার গুলো কেড়ে নিয়েছে। মোবাইলটা ছিল একটা সৈনিকের হাতে। সৈনিকটা রিসিভ বাটনের মানে স্টপ বাটনের পরিবর্তে রিসিভ বাটনে চাপ দিয়ে দেয়। তখন ওই মোবাইল অন থাকাতে ওই ব্রিগেডিয়ার শুনতে পাচ্ছিলেন। তখন সে বলছিল যে মানে ওই গুলির আওয়াজ, গুলির অর্ডার হচ্ছে, ডিডিজি মারা গেছে, সাবাস, এই সমস্ত কথাবার্তা, আরো খুন হবে, এই সমস্ত জিনিস তিনি বলতে থাকেন। তারপরে আরো অন্যান্য কিলিং হয়। এর কিলিং করার পরে এইখানে দরবার হলের কিলিং শেষ করে তার পিছনে একটা রান্না করার ইয়ে ছিল, যেহেতু দরবার অনেক অনুষ্ঠান হতো, ডেকচি ছিল, বড় বড় ডেকচি, কয়েকজন ডেকচির আড়ালে লুকিয়েছিল। 12:30 থেকে এখানে 2 জন সৈনিক প্রবেশিষ্ট এবং ভালো জুনিয়র কর্নেল হক বলেছেন আজ থেকে প্রায় 15 বছর আগে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, এবং সেই ঘটনা, সেই হত্যাযজ্ঞের তদন্ত করার জন্য সেনা সদরের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা। সেই কমিটির প্রধান ছিলেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই কোর্ট অফ ইনকোয়ারির দ্বিতীয় ব্যক্তি ছিলাম আমি নিজে। তো তখন আমরা কিছু জিনিস উদ্ঘাটন করেছি, কিছু করতে পারি নাই আমাদের সীমাবদ্ধতার কারণে। সেই সীমাবদ্ধতা কি আমি আস্তে আস্তে আমি ক্রনোলজিক্যালি যাব। যদি আমি মনে করি যে কোনটা ইম্পর্টেন্ট না, হয়তো আমি সেটা স্কিপ করব, কিন্তু সেটা আপনাদের যে একটা ফটোকপি দেওয়া হবে সেখানে ছোট্ট আকারে দেখা থাকবে। যদি কোনো জিনিস আপনারা জানতে চান আমাকে জানালে আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা করব। আমি আজকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সমস্ত ছাত্র জনতা যারা বুক পেতে দিয়েছিল দানবীয় একটি সরকারের পেটুয়া বাহিনীর সামনে আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করার, যার কারণে আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আপনারাও কথা বলার সুযোগ পেয়েছি। আমি মহান আল্লাহ তাআলার কাছে সেই সমস্ত শহীদদের যা তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দ্রুত সুস্থতা দান করে। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি নারকীয় হত্যাযজ্ঞে যে সমস্ত অফিসার এবং 57 জন অফিসার এবং 17 জন বেসামরিক ব্যক্তি মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তারা যেন একটা সুষ্ঠু বিচার পায়, সেটাও আমি আশা করি। এখন প্রশ্ন করতে পারেন যে এতদিন পরে কেন আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি কথা বলার জন্য। প্রথম কথা হচ্ছে, এটা সেনাবাহিনীর তদন্ত আদালত ছিল। এই তদন্ত আদালতের সময় যখন আমরা তদন্ত আদালত শেষ করে আমাদের এই ফাইন্ডিংস হস্তান্তর করতে যাব, তার আগে আমাদেরকে একটা গোপনীয়তার দলিল সিগনেচার করার জন্য দেয় যে এই তদন্ত আদালতের কোনো বিষয় আমরা কারো কাছে বলবো না। আর দ্বিতীয়টা ছিল আমরা কোনো কাগজ আমাদের সাথে রাখবো না। তো আমি একমাত্র ব্যক্তি, আমি সেই গোপনীয়তার দলিলে সই করিনি। প্রথম কারণটা ছিল আমার কাছে মনে হয়েছে এটা আমার প্রতি একটা ইনসাল্টিং ব্যাপার। আমি যে পর্যায়ে ছিলাম এর চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে থাকতো। সুতরাং আমি তো সেই শপথ আমার অফিসার হওয়ার সময় আমি নিয়েছি, তাহলে আবার নতুন করে আমাকে দিতে হবে। আর দ্বিতীয় কারণটা ছিল আমি মনে মনে চিন্তা করতাম যদি কখন আমার সুযোগ আসে, এই তদন্ত আদালত যদি পাবলিশ না করে সরকার, তাহলে আমি এর মূল কথাগুলো সুযোগ পেলে আমি বলে দিব। সেই কারণে আমি এই গোপনীয়তা যে দলিল আমি সেখানে স্বাক্ষর করি না। সেই কারণে আমি আজকে এখানে আসতে পারছি। আমি কারো কাছে এখন দায়বদ্ধ নই, আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, যেহেতু এটা সেনাবাহিনীর তদন্ত, সুতরাং সেনাবাহিনীর বাইরে গিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভবই ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যা কাজ করেছি, সেই যা পেয়েছি সেটা আমরা লিপিবদ্ধ করেছি। এবং যেহেতু আমাদের সব কিছু বের করার সুযোগ হয় নাই, সেই জন্য আমরা একাধিকবার আমাদের তদন্ত আদালতে বলেছি যে এই নারকীয় হত্যাযজ্ঞের সাথে অন্যান্য আর অনেকে জড়িত ছিল, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা বের করতে পারি নাই, অনেকের অসহযোগিতার কারণে পারি নাই। তবে ভবিষ্যতে এটার জন্য যেন উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়, যারা এই অকথিত বা যারা অজানা তথ্যগুলো বের করে আনতে পারে।
সেটা আমাদের তদন্ত আদালতের সুপারিশে ছিল। আমরা তদন্ত আদালত শেষ আমাদেরকে সময় দিয়েছিল 1 মাস। 1 মাস পার হওয়ার পর যখন দেখছি যে না আমাদের সময় পাচ্ছি না, তখন আমরা আবেদন করি এবং আমাদের আবার সময় কিছুটা বাড়ানো হয়। পরবর্তীতে আমরা মে মাসের 5 তারিখ প্রায় এতটুকু উঁচু তদন্ত আদালতের যে ফাইন্ডিংস, স্টেটমেন্ট, সুপারিশ, এই সমস্ত জিনিস সহ আমরা এটা সেনা সদরে সেনা প্রধানের কাছে হস্তান্তর করি। তো এছাড়া সেনাবাহিনীতে গঠিত তদন্ত কর্মীদের কার্যকলাপের মাধ্যমে উদ্ঘাটিত তথ্যাবলী যে মেজর ইস্যুগুলো উদ্ঘাটিত হয়েছিল সেগুলো আমি মোটামুটি আজকে আলোচনা করব। অনেক জিনিস আপনারা জানেন, সেগুলো আমি রিপিট করব না। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, আমাদের যে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল সেটার জনসংখ্যা ছিল একটা সীমিত। আমি জেনারেল জাহাঙ্গীরের সাথে কথা বলে বললাম যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা নিয়ে ভবিষ্যতে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। আমরা তদন্ত আদালতকে, তদন্ত কমিটিকে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে পরিচালনা করতে চাই। সেই কারণে আমরা কয়েকটা পদক্ষেপ গ্রহণ করি। প্রথম পদক্ষেপ হচ্ছে আমরা নিশ্চিত করতে চেয়েছি লেফটেন্যান্ট জেনারেল যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে ক্যাপ্টেন পদবি প্রত্যেকটা র্যাঙ্ক থেকে যেন অফিসার সেখানে প্রতিনিধিত্ব করে। লেফটেন্যান্ট এবং সেকেন্ড লেফটেন্যান্ট আনি নাই এই কারণে, কিন্তু তারা ম্যাচিউর থাকে না, তারা বিভিন্ন প্রশিক্ষণে থাকে, তাদের দিয়ে ওই রকম কাজ করা সম্ভব হবে। আরেকটা জিনিস আমরা করি যে সকল ডিপার্টমেন্ট বা আর্মস থেকে যেন রিপ্রেজেন্টেটিভ থাকে, যেমন ইনফ্যান্ট্রি, আর্মার, সিগন্যাল, ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেন অপশন থাকে। তৃতীয় হচ্ছে এই তদন্ত আদালতে যে কেউ স্বেচ্ছাসেবক হয়ে, ভলান্টিয়ার হয়ে যোগদান করতে পারবে, যার কারণে অনেকে যোগদান করেছে। চতুর্থ যেটা ছিল, আমাদের তদন্ত আদালতের শেষে যখন আমরা ড্রাফট করি, সেই ড্রাফট আমরা প্রত্যেকটা ফরমেশনে দেওয়ার জন্য একটি সুপারিশ করি সেনাপ্রধান বরাবর। আমরা সেনাপ্রধান বরাবর আমরা এই অনুরোধটা নিয়ে যাই, কিন্তু সেনাপ্রধান এটা আমাদেরকে নাকচ করে দেয়, যার কারণে এটা আমরা ফরমেশনে আর দিতে পারি নাই এবং এটা আমরা যা পেয়েছি সেটা সেনা সদরের এজিস ব্রাঞ্চে আমরা জমা দিই। এখন আমি আসি 24শে ফেব্রুয়ারি যখন প্যারেড হয়, সেই প্যারেডে যাওয়ার সৌভাগ্য বলেন কিংবা দুর্ভাগ্য বলেন আমার হয়েছিল। আমি সহস্টে গিয়েছিলাম। আমি তখন গাজীপুর সমরাস্ত্র কারখানায় কমান্ডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলাম। আমি একটু আগেই পৌঁছাই, তো যাওয়ার সময় আমি একটি ব্যতিক্রম জিনিস লক্ষ্য করলাম। সাধারণত আমি নিউ মার্কেটে মাঝে মধ্যে যেতাম, যাওয়ার সময় বিডিআর এর ভিতর দিয়ে যেতাম। বিডিআর এর সৈনিকদের প্যারেড ছিল চৌকুশ, স্মার্ট, তারা খুব সুন্দর করে সেলুট দিত। কিন্তু আমি যখন রাবার প্লাজার পাশ দিয়ে যাচ্ছি, তখন আমি দেখলাম ওইখানে ওদের সেরিমোনিয়াল যে একটা ড্রেস থাকে, পাগড়ি পরা, সেই পাগড়ি পরা আমি একটা সৈনিক দেখলাম। আমার গাড়িতে স্টার্ট লাগানো ছিল, ফ্ল্যাগ ছিল, কিন্তু তাকে দেখলাম নির্লিপ্ত ভাবে দাঁড়িয়ে থাকে। এরকম যাওয়ার সময় আমরা অনেককেই দেখলাম, তাদের কারো সেলুটও আমি পাই নাই, এমনকি মেইন গেটও পাই নাই। শুধুমাত্র প্যারেড গ্রাউন্ডে পার দিয়ে যাওয়ার সময় আমি একটা সেলুট পেয়েছি। এটা আমার কাছে একটু খটকা লাগলো, কিন্তু আমি খুব একটা এটা আমল করিনি। আমি তো জানি না যে একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে। প্যারেড হলো, প্যারেড শেষে আমরা লাইট রিফ্রেশমেন্ট করলাম, সবার সাথে দেখা হলো, জেনারেল শাকিল থেকে আরম্ভ করে ডিডিজি, আমার কোর্সমেট ছিল 3 জন, পরিচিত সব অফিসারই ছিল। এদের সাথে কথা বলে আমি আবার আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। পরের দিন ছিল আমাদের জিএসপিসি মিটিং। জিএসপিসি মিটিংটা সেনা সদরে হয়। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীতে যে সমস্ত আইটেম দুষ্প্রাপ্য অথবা যে সমস্ত আইটেম নিয়ন্ত্রিত, সেনসিটিভ,
সেগুলো কেনার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি আছে। সেই কমিটিতে মেম্বার প্রেসিডেন্ট হচ্ছেন সেনা প্রধান, এবং এটাতে সেনা সদরের যত ধর মেজর জেনারেল আছে তারা থাকেন, কিছু পরিচালক থাকেন, আর বাইরের একজন মেম্বার থাকেন, সেটা হচ্ছে সমস্ত কারখানার কমান্ডেন্ট। মানে আমি ওখানে উপস্থিত ছিলাম। তো আমাদের 9টার সময় মিটিংটা শুরু হয়। আমার পাশে ছিলেন জেনারেল জাহাঙ্গীর, উনি তখন টিএলজি ছিলেন, আর উল্টা পাশে ছিলেন সিজিএস এর পাশে ছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল। আমাদের প্রেজেন্টেশন শুরু হলো। তো যে প্রেজেন্টেশনটা ছিল সেটার সাথে একটা বিডিআর এর সংযোগ ছিল। আমরা একটা মোটর পেয়েছিলাম টেস্ট এন্ড ট্রায়ালের জন্য, সেটার গোলা আমাদের কাছে ছিল না। তো সেই গোলা আমরা বিডিআর থেকে নিয়েছিলাম এবং সেটার উপরে প্রেজেন্টেশন চলছিল। 20 মিনিট পরে সেনা প্রধানের পিএস ভিতরে ঢুকেন, সেনা প্রধানের কানে কানে কি যেন একটু বললেন, সাথে সাথে সেনা প্রধান উঠে গেলেন, সিজিএস কে নিয়ে এবং ডিএমও কে নিয়ে উনি বাইরে চলে গেলেন। আমরা কিন্তু কিছুই জানি না। আমি বের হওয়ার পরে আমি মিলিটারি ইন্টেলিজেন্সের ডাইরেক্টরকে দেখতে পেলাম, ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি হয়েছে, তুমি এখানে বাইরে কেন? তখন বললো যে মিডিয়ার একটু গন্ডগোল হয়েছে, একটু গোলাগুলি হয়েছে, সম্ভবত 2 জন অফিসার আহত হয়েছে। আমি এটা শুনে আর দেরি করি নাই, কারণ আমার গাজীপুরে চলে যেতে হবে। আমি আর কাউকে কিছু না বলে আমি ওইখান থেকে আমার গাজীপুর উদ্দেশ্যে রওনা দিই। এরপরে যাই হোক, মানে আপনার বাকি জিনিসগুলো জানেন। আমার সাথে আর সেনা প্রধানের তখন দেখা হয় নাই। এইখানে আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি যে আগে 2বার বিদ্রোহের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 1972 সালে, যখন যুদ্ধের পরে বিডিআর এর নাম তখন হয়নি, তারা ইপিআর হিসেবে যুদ্ধে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে তারা তাদের নাম কি হবে সেটা নিয়ে একটা আন্দোলন করেছিল। তবে সেই আন্দোলনটা অস্ত্র নিয়ে ছিল না। তখন জেনারেল সিআর দত্ত, ব্রিগেডিয়ার সিআর দত্তকে দায়িত্ব দেওয়া হয় এটা কন্ট্রোল করার জন্য, বিডিআর নামটা তারই দেওয়া। এরপরে হয় 1991 সালের ডিসেম্বর মাসে তারা বেতন বৈষম্যের দাবিতে নওগাঁ থেকে শুরু হয়, ককটেল ফাটায় এবং এটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নিয়ন্ত্রিত হয় এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয়। দুঃখজনক হলেও সত্যি, তারা এই ধরনের কাণ্ড করার পরেও সম্ভবত সর্বোচ্চ শাস্তি যিনি লিডার ছিলেন মেজর জেনারেল প্রকৌশলী আব্দুল মতিনকে তার সেই গুরুত্বপূর্ণ অত্যন্ত সুদক্ষ 57 জন অফিসারকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে, নৃশংস উপায়ে হত্যা করা হয়েছিল 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি। সে ঘটনা আপনাদের মনে আছে। সে ঘটনাটি খুব একটি সহজ ঘটনা ছিল না। বাংলাদেশের রক্ষা কবচ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, যে সেনাবাহিনী এ দেশকে সাধারণ মানুষের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। সেই গৌরবময় সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে ধ্বংস করতে পারলে একটি প্রতিবেশী দেশে তাদের উদ্দেশ্য সাধিত হবে, সেই কারণেই তারা এই ষড়যন্ত্রে সামিল হয়। সেই ষড়যন্ত্রের মাধ্যমে শুধু 57 জন অফিসারকে হত্যা করা হয়নি, সেই হত্যাটা খুব সাধারণ হত্যা ছিল না। নৃশংস উপায়ে কুপিয়ে কুপিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে চক্ষু, মুখ, নাক সব জায়গায় ব্যান্ডের খোঁচা দিয়ে সেই আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাদের ফ্যামিলির উপরে নির্যাতন করা হয়েছে। এছাড়াও আরো কিছু লোককে হত্যা করেছে। সর্বমোট 74 জনকে সেই ঘটনায় হত্যা করা হয়। সেই ঘটনার পরে আপনারা জানেন তৎকালীন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকটি তদন্ত আদালত গঠন করা হয়, তদন্ত কমিশন গঠন করা হয়। একটা ছিল কাহার আকন, আপনারা নাম, সেই নামটা খুবই আপনাদের জানা আছে। কাহার আকনের মাধ্যমে একটা তৈরি করা হয়। আর সামরিক বাহিনী থেকে করা হয় লেফটেন্যান্ট জেনারেল, তৎকালীন মেজর জেনারেল আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা জানেন, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকে
সেই সামরিক বাহিনীর যে কমিশন ছিল সেই কমিশনের অন্যতম একজন সদস্য ছিলেন আজকে আমাদের ডান পাশে বসা, আপনারা ব্যানারও দেখতে পাচ্ছেন, তিনি হলেন মেজর জেনারেল প্রকৌশলী আব্দুল মতিন। তার সম্পর্কে একটু না বললেই নয়, না হলে আপনারা স্পষ্ট ভাবে এই সাংবাদিক এই প্রেস ব্রিফিং এর কথাগুলো আপনারা বুঝতে পারবেন না। মেজর জেনারেল প্রকৌশলী আব্দুল মতিন তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ফার্স্ট বিএমএ লং কোর্স, প্রথম দীর্ঘমেয়াদী কোর্সের একজন চৌকস অফিসার। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং দেশ সেবায় নিজেকে খুব নিবেদিত করে রেখেছিলেন। তার জাতীয় পর্যায়ে আছে অনেক অবদান। তিনি আপনারা যে স্মার্ট কার্ড দেখছেন, আমাদের ন্যাশনাল আইডি কার্ড, যেটা স্মার্ট কার্ড, এটার ব্রেন চাইল্ড হলো আমাদের এই জেনারেল মতিনের। আপনারা আরো জেনে খুশি হবেন, তিনি সারাটা জীবন সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ইমানদারির সাথে দায়িত্ব পালন করেছেন। এবং এখন হয়তো অনেকেই বলবেন তার সম্পর্কে নানা ধরনের নেগেটিভ কথা বলবেন, যে বিগত সরকারের আমলে তিনি আর বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। হ্যাঁ ছিলেন, জেনারেল ওয়াকারুজ্জামানও ছিলেন। সবাই খারাপ হয়ে যায় নাই। যাদের ইমান ছিল, যাদের দেশপ্রেম ছিল, যাদের আত্মত্যাগ ছিল, তারা সবাই ভালো কাজ করার চেষ্টা করেছেন। এবং সেই কারণে সেই হত্যাকাণ্ডের যে তদন্ত রিপোর্টের ঘটনাগুলো আজ পর্যন্ত জাতির সামনে কেউ প্রকাশ করেনি, সরকার তো করেনি, কেননা তারা নিজেরাই ইনভলভ ছিল সেটার সাথে, আর আর্মিকেও করতে দেওয়া হয় নাই। আজকে মেজর জেনারেল আব্দুল মতিন সেই তদন্ত রিপোর্টে তিনি এই সরকার থাকাকালীন অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু আপনারা জানেন সেই সময় যদি এই কথাগুলো প্রকাশ করা হতো উনি জীবন্ত থাকতেন কিনা সেটা আপনারা বিবেচনা করতে হবে। তার যে অনুশোচনা, তার যে আত্মশ্লাঘা, তিনি যে ঘুমাতে পারতেন না সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তদন্ত করার পরে, তিনি আজকে আপনাদের সম্মুখীন হয়েছেন জেনারেল আব্দুল মতিন। আপনারা মনোযোগ সহকারে তার ব্রিফিং শুনবেন। আশা করি আপনারা আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা করছিল, এখনো করে যাচ্ছে, সে সকল উন্মোচিত হবে ইনশাআল্লাহ। এবং ওনার এই ব্রিফিং এর পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা থেকে আপনারা এই ঘটনার মাধ্যমে, যে ষড়যন্ত্রের মাধ্যমে দেশি এবং বিদেশি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা পৃথিবীর ইতিহাস সদী মণ্ডলী, প্রিয় সাংবাদিক ভাই বোন, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে প্লিজ সামনে থেকে সরে যান। আপনারা যদি অনুমতি দেন আমরা শুরু করতে পারি। আমরা কি রেডি? 814 এই নাম্বারটা হলো, আপনারা এই নাম্বারে ভাই